রাজ্য সরকার চাকরি তার দুর্নীতি হয়েছে। এরা বারবার কি বলতে, এরা সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক, কিন্তু কোটের পেনের খোঁচা খেয়ে সারা রাজ্যের মানুষ কিন্তু বলছে বা তৃণমূলও স্বীকার করছে চাকরি চুরি হয়েছে, এরা চোরের প্রতীক। তো এই হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, ভেবেছিল সুপ্রিম কোর্ট স্টে দেবে, কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে। সুপ্রিম কোর্ট কিন্তু এই চাকরি বাতিলে স্টে দেয়নি। বারবার আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছিল, বলেছিল যারা যোগ্য তাদের লিস্ট দাও। এই অপদার্থ ব্রাত্য বসুদের সরকার, অপদার্থ পার্থবাবুদের সরকার, অপদার্থ মমতা ব্যানার্জির সরকার তার শিক্ষা দপ্তর এত নোংরামি করেছে, কিন্তু সেই স্বচ্ছ যারা ভাবে নিয়োগ হয়েছে, যোগ্যতা সম্পন্ন যারা, তাদের লিস্ট দেয়নি। ফলে কি হয়েছে যে 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে। তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি যদি ন্যূনতম বোধ থেকে থাকেন, তার উচিত হবে এই দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা। আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে, যে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্যতার বেশিসে চাকরি পেয়েছে, তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন। আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে, সেই নামটা পাবলিশ করতে বলুন, সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন। মমতা ব্যানার্জি বারবার মিসগাইড করে, অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতে দেয়। মমতা ব্যানার্জি কতটা অসত্য কথা বলে তার একটা উদাহরণ আমি যদি দিই। 2021 সালের নির্বাচনের আগে বলেছিল ডবল চাকরি। ডবল চাকরি তো দূরের কথা, মেধার ভিত্তিতে যে চাকরি পেয়েছে তার চাকরি বাতিল হয়েছে। 10 লক্ষ যদি চাকরি থাকে, যদি সৎ সাহস থাকে, কই বলুক না কে চাকরি আটকাচ্ছে। এমন অনেক দপ্তর আছে, আপনাদের বলছি, কোনো কেস নাই, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। হেলথ ফেসিলিটি ম্যানেজার বলে একটা পদ, যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য, সেটা মমতা ব্যানার্জি শখ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফেসিলিটি ম্যানেজার, তার কোনো কেস নাই। শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, খোঁজ নিয়ে দেখুন কোনো কেস নাই। এই ধরনের অনেক চাকরি আছে, কোনো কেস নাই, তাও ঝুলিয়ে রেখেছে। মমতা ব্যানার্জি সরকার চাকরি দিতে চায় না, মদের বোতল ধরিয়ে দিতে চায়, আর কাটমানি নিয়ে হইচই করুক এটা চাই। অপদার্থ সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদি তৃণমূলের নামে এই ধরনের দোষ চাপায়, তাহলে রাজ্য সরকারের উচিত হবে হাইকোর্টে মামলা করা, বাইরে ভুমভাং আওয়াজ দিলে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অপেক্ষা করব কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশন আনছে, তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না। তবে একটা কথা বলবো, কে অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এ দেখার দায়িত্বভার তদন্তকারী অফিসারদের। তো একটা কথা বলি, যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক 17 বলে একটা মেশিন পাওয়া গিয়েছে, যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না। তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয়, সেই মেশিন এখানে এসে পৌঁছালো কি করে? ভয়ঙ্কর ব্যাপার, এটাকে তদন্ত করা দরকার, কে বা কাদের নির্দেশে আসছে। তবে একটা কথা বলছি, এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে। এই ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এই শাহজাহান শেখেদের কাছ থেকে ভাড়া করে শওকত মোল্লারা ভাঙড়ে নিয়ে এসে আমাদের কর্মীদের উপরে চালিয়েছিল। আমাদের খালের ওপারে, একটা খালের ডিস্টেন্স প্রায় 200-250 মিটারেরও বেশি, খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে, আমার কর্মীদের পায়ে মেরেছে, পা কেটে বাদ দিতে হয়েছে। তাহলে কি অত্যাধুনিক অস্ত্র, এটা কোথা থেকে পেলো? আমি তো বলছি, ওই তদন্তকারী অফিসাররা শওকত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে, এবং আরাবুল ইসলামকেও জেলে আছে, যে খুনের মামলা আমরা দিয়েছি, গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে, তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে। ছোট গ্লক 17 একটা ছোট্ট পিস্তল, অনেক বড় পিস্তলের হয়তো হদিস পেতে পারে। বাম বন্ধুরা বলে, তাহলে বলুন আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা কিছু বলতে, তাহলে আমি বামপন্থীদের উত্তর দেব। দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেস সর্বপ্রথম জোটটা করেনি, কেউ কিন্তু কংগ্রেসের কথা বলছে না। কংগ্রেস বারবারই এই জোটের বিপক্ষে ছিল, সেই কোনো কথা হচ্ছে না। জোটটা হচ্ছিল আইএসএফ এর ইচ্ছে থেকে সিপিএম এর লেফট ফ্রন্টের সাথে। কংগ্রেস তো প্রথমেই বেরিয়ে চলে গেছিল। কেন কংগ্রেসকে নিয়ে সমালোচনা হচ্ছে না? কংগ্রেসের মাথায় তো অধীর রঞ্জন চৌধুরী বসে আছে, রাহুল গান্ধী বসে আছে, আর আমাদের মাথায় বিশ্বজিৎ মাইতিটা গায়ে লেগে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী গায়ে লেগে যাচ্ছে, তাপস ব্যানার্জি গায়ে লেগে যাচ্ছে, এই জন্য আমাদেরকে দেখে দিতে চাইছে। দ্বিতীয় কথা, আমরা বলেছিলাম আমরা এককভাবে লড়াই করলে 20টার অধিক সিটে লড়াই করব।
দেখছেন আমরা 17টা দিচ্ছি, আরও 4-5টা দিতে পারতাম। আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে একটু পিছিয়ে এসেছি শুধু। তো আমরা এককভাবে লড়াই করলে 20টা দিতে পারবো, সেটা 20টা না দিয়ে যেহেতু ঐক্যবদ্ধ লড়াই 14টা থেকে শুরু করেছিলাম, যে 3-14-42, কংগ্রেস 14, লেফট ফ্রন্ট 14, আমরা 14, আমরা এইভাবে বুঝিয়েছিলাম। কিন্তু কংগ্রেসকে কটা দেবে সিপিএম সে কথা আমরা বলিনি। কিন্তু তারপরে ওনারা 2-3, 1-2-3 এই ধরনের 1-2-3 আমরা নাপতে নাপতে 8 অবধি চলে এসেছিলাম, তাও হয়নি। শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ স্যারের মধ্যস্থতায় আমি সাথে নেমে গিয়েছিলাম, ওরা বেড়ে 4তে হয়েছিল। দেখুন প্রত্যেকের আত্মসম্মান আছে। আমরা এদের এলাকায় যিনি ভ্যান চালিয়ে খাই, তিনি মেহনত করে খায়, তাকে আমি তুই বলে সম্বোধন করতে পারি না, কারণ তারও আত্মসম্মান আছে। আর এখানে যিনি শিল্পপতি পুঁজিপতি, তাকেও আমি তুই বলতে পারি না, তার বড় ব্যবসা আছে, সে কোটিপতি হতে পারে, প্রত্যেকের আত্মসম্মান আছে। আইএসএফকে তাদের ভাষায় ছোট্ট দল মেনে নিলাম, বিতর্কে যাব না। আইএসএফের আত্মসম্মান আছে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাব না। যদি আত্মসম্মান বিকিয়ে দিয়ে বা বিজেপি সিপিএমের ভয় দেখিয়ে যদি এই ধরনের রাজনীতি করতে হয়, তাহলে তৃণমূল তো আছে, তৃণমূলের সাথে হাতে মিলিয়ে রাজনীতি করবো। আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই আছি। আমরা সিপিএমকে বারবার বলেছিলাম, লেফটকে বারবার বলেছিলাম আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। কংগ্রেসকেও বারবার বলেছিলাম সহজেই পশ্চিমবাংলার এই 42টা সিটে বিজেপি এবং তৃণমূল, এই বিজেমূলকে আমরা কোণঠাসা করে দেবো। জানি না দিনের আলোতে সিপিএম করছে কেন, যারা জানি না, সবাই নয়, তবে কিছু আছে যারা ডিসিশন মেকিং এর জায়গাতে আছে, হয়তো খুঁজলে বেরোবে। দিনের আলোতে কংগ্রেস, সন্ধ্যা হয়ে গেলে তারাই তৃণমূল, তারাই বিজেপি, তারাই আরএসএস, তারা এই জোটটা হতে দিল না। আইএসএফ তো মন প্রাণে চেয়েছিল, তাদের সর্বোচ্চ দিয়ে 7টা পর্যন্ত নেমে গিয়েছিল, কেন করলো না এটা বোঝাই যাচ্ছে। আর অভিষেক বাবুর কথা যেটা বলছেন, ডায়মন্ড হারবারের কথা, এটা বামপন্থী বন্ধুরা আমাদেরকে বারবার আক্রমণ করছে। বামপন্থী বন্ধুরা তো গণতন্ত্রের বুলি আওড়াই সব থেকে বেশি, সবসময় গণতন্ত্রের কথা। যদি গণতন্ত্রের কথা বলে, আমাদের দলের ছোট্ট একটা রাজ্য কমিটি, তাদের ভাষায় ছোট্ট দল, 3 বছরের দল, ছোট্ট দলে ছোট্ট একটা রাজ্য কমিটি। তো রাজ্য কমিটির মধ্যেও একটা তো গণতন্ত্র আছে। যদি আমি ওইটুকু গণতন্ত্রকে যদি মান্যতা না দিতে পারি, আগামী দিনে রাজ্য পরিচালনার দায়িত্ব আপনাদের কাছ থেকে আমরা চাইছি, তাহলে রাজ্যকে পরিচালনার জন্য যে বৃহত্তর গণতন্ত্র পরিসর আছে, সেটা কি আমরা চালাতে পারবো? আমরা বার্তা এটাই দিতে চাই মানুষের কাছে, আমাদের কর্মীদের মাধ্যমে, যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো ব্যক্তি বিশেষ দল নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতন্ত্রের পরিসর বজায় রেখে যার যেমন লেভেল আছে সম্মান দিয়ে দল যে কথা বলবে সেটাই শেষ কথা হবে। দল চাইনি আমি প্রার্থী হতে পারিনি, দল চাইলে প্রার্থী হতাম। দেখুন দল এই জন্যই হয়তো চাইনি, আজকে নিয়ে আমার একটা প্রায় 23টা জনসভা চলছে। 23টা জনসভা এই কদিনই আমাকে দিয়ে দল করিয়েছে। আমি যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতাম, হয়তো 23টার জায়গায় আমাকে 3টে করতে হতো, বাকিটা ওখানে থাকতে হতো। বাস্তবিক কথা, আমি যেখানে লড়াই আছি সেখানে আমি জিতে আসবো, সেই লড়াই থাকবো। শুধুমাত্র ওই প্রতীকী লড়াই দেবো 2026-এর জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, ওটা বামপন্থী কংগ্রেস বা অন্য কেউ করতে পারে, আইএসএফ করে না। যেখানে লড়াই দিচ্ছে সেখান থেকে জিতে পার্লামেন্টে যাতে যেতে পারে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তো দল চেয়েছে, আমি দাঁড়াইনি, দল চাইলে আমি দাঁড়াতাম, মিটা গেল। এটাই যদি খিল্লি করে, সে খিল্লি করতে পারে, তাতে আইএসএফের কোনো যায় আসে না। থ্যাংক ইউ।